ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে জানালেন ক্যাডম্যান। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সহ ৯ জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রভাব পড়ছে বাজারে, দাবি অর্থ উপদেষ্টার। জানুয়ারিতে সম্ভব নয় সব শ্রেণীর বই বিতরণ। এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ষড়যন্ত্র মানবে না বাংলাদেশ, সর্বশক্তি দিয়ে রক্ষা করবে তরুণ সমাজ, বললেন বিএনপি নেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালেও বিচার চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। চিফ প্রসিকিউটরের ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ক্যাডম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই জুলাই আগস্ট গণহত্যার বিচার চলছে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অনেক মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে টবি ক্যাডম্যানের, যে কারণে 2010 সালে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু তখন তাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি আওয়ামী লীগ সরকার। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ক্যাডম্যানই এখন এসেছেন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের বিচার কাজে, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে। বুধবার সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসেই বৈঠকে বসেন প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্রিটিশ আইনজীবী। জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মান মেনে করা হচ্ছে। ট্রাইব্যুনালের 2-1টি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তার মতে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে আইন অনুযায়ী সব হবে। বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, এ বিষয়টা ওইসব দেশকে বুঝতে হবে। আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না। আসামি পক্ষ চাইলে বিদেশি এমন উপদেষ্টা নিয়োগ দিতে পারবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্টরুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। বর্তমানে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ কয়েকজনের বিচার চলছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সহ 9 জনকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত আলাদা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তবে অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি আলহাজ কামাল আহমেদ মজুমদার ও হাসানুল হক ইনুকে। কাজী পাপ্পুর আরও একটি রিপোর্ট। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সিএমএম কোর্টে হাজির করা হয় শাহজাহান ওমরকে। পরে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় এজলাসে তাকে নিয়ে নানা কটূক্তি করেন আইনজীবীরা। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাজনৈতিক বেঈমান একটা হলো ব্যারিস্টার শাহজাহান ওমর, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে ওদের সংসারটা সুখের হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায়, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলার আসামি থাকার পরেও অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে। ডিজিটালকে ব্যবহার করে, মাধ্যমকে ব্যবহার করে
অনেক অপকর্ম করছে, সেই তদন্ত কর্মকর্তা কাছে এগুলি স্পষ্ট হচ্ছে এবং এই রাস্তা ধরে তদন্ত কর্মকর্তা অনেককে গ্রেপ্তার করছে। এ সময় ঢালাওভাবে মামলা ও গ্রেফতারের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিন আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারিকে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারে, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পার্বত্য জেলা পরিষদে প্রশিক্ষণার্থীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এ দূরত্ব জয় করা সম্ভব। অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনো দেশের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশ। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাঙালি কখনো পরাজয় মেনে নেয়নি, আগামী দিনেও নেবে না। আরেক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের লং মার্চ। উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে জায়গা দিয়েছে। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। তরুণ সমাজ সর্বশক্তি দিয়ে দেশকে রক্ষা করবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে, তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। জানান, অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বাংলাদেশ। বর্ডারের ওপার থেকে অনেক মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ভুয়া খবর দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, আগরতলাতে আমাদের সহকারী হাই কমিশনে যে আক্রমণ হলো, এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে? দায়িত্ব তো ভারত সরকারের ছিল, তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। ধর্মনিরপেক্ষতায় ভারত কতটুকু বিশ্বাস করে সন্দেহ প্রকাশ করে জাহিদ হোসেন জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন, তা রুখে দেওয়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে রাজপথে নেমেছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। সেই সঙ্গে শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদী পদযাত্রার, যা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। আমাদের বন্ধুত্বসুলভ আচরণ থাকবে, তারা প্রতিবেশী দেশ হিসাবে তাদের এই বিমাতাসুলভ আচরণ বন্ধ করবে, এই দেশকে তাদের আমাদের মতোই চলতে দিবে এবং আমাদেরকে সাম্প্রদায়িক দেশ হিসেবে একটি তকমা লাগাতে চায়। আমরা সেই সুযোগ কোনোভাবেই আমরা কাউকে দেব না। কোনোভাবে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেব না। সকল বিদেশি দেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে, তবে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা আরও জানান, নবম দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের অনুমোদন দেয়া হয়েছে, তবে জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। সপ্তাহের শুরুতে বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। লিটারে ৮ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর এখন পরিস্থিতি স্বাভাবিক। এর মধ্যেই সয়াবিন ও পাম তেল কিনছে সরকার। এ দুটি পণ্য ছাড়াও সার, মসুর ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, বাজারে সরকারি পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। একসঙ্গেই সব পণ্যের দাম কমে না, যদিও নিজেই স্বীকার করেন আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে। প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে, 12টা বলবে, স্বাভাবিক অবশ্য 12টা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সভায় নবম দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের জন্য অর্থ ছাড় করা হয়। উপদেষ্টা বলেন, ছাপানোর কাজ চলছে, তবে জানুয়ারির মধ্যেই সব বই পাওয়া যাবে না। নবম দশম শ্রেণীর পাঠ্য জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশন, সেটা আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করব। চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। জরুরি জিনিস কেনার ক্ষেত্রে ঘন ঘন যেভাবে ক্রয় সংক্রান্ত মিটিং হচ্ছে, তাতেই সরকারের কর্মব্যস্ততার প্রমাণ পাওয়া যায় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কর্মব্যস্ত এবং মানুষের সুবিধার আমরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শুধুমাত্র নীতিগত বিষয় নয়, এটি এখন মৌলিক মানবাধিকার বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। যোগ্যতার বিচারে সমাজে সবার সম অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। রাজধানীর বিআইসিসিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন শীর্ষক কনফারেন্সে এসব বিষয় উঠে আসে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি শীর্ষক সম্মেলনের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। কর্মসংস্থান বৃদ্ধিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও সুযোগ তৈরির পাশাপাশি চাকুরিতে যোগ্যতার মাপকাঠিতে সবার সঙ্গে তুলনা না করে আলাদা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার দাবি জানানো হয় সম্মেলনে। ব্র্যাক ব্যাংক যেন কমপক্ষে 50% এসএমইদের সাথে থাকে, 50% ব্যবসায়ী জন এসএমইদের সাথে করে, সেটার মটো নিয়ে আমরা জানি শো করেছি। প্রতিবন্ধীদেরকে এখানে ইনক্লুসিভ করার জন্য যে প্রসেসগুলি রয়েছে, যে ধাপগুলি রয়েছে, সেটা অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে যায়। সরকারি বেসরকারি সব জায়গাতে আমরা যেন সেই সুযোগটা পাই। আজকে একটা মিলন মেলা হচ্ছে এবং সেখানে অভিজ্ঞতা শেয়ার করা হচ্ছে। শারীরিক সক্ষম বা অক্ষম ব্যক্তিরা যেন সমাজে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পায়, সেদিকে নজর রাখার তাগিদ দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। Not that a person, every person or every member of parliament
just talking about without feelings. সমাজকে নতুন রূপ দিতে সব ক্ষেত্রে ন্যায্যতা আর সম অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিক বলেও জানান এম সাখাওয়াত হোসেন। Day to day we are just trying to resolve. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও রাজধানী ঢাকা। নভেম্বরের চেয়ে চলতি ডিসেম্বরে ঢাকার বায়ুর অবস্থা আরও খারাপ। গত 9 দিনে একদিনও ঢাকার বায়ুর মান ভালো ছিল না। দূষিত বাতাসে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। আর বিশেষজ্ঞরা বলছেন দূষণ কমাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল নভেম্বরে একদিনও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারেননি ঢাকার মানুষ, আর চলতি মাসের অবস্থা আরও খারাপ। নীতি নির্ধারক পর্যায়ে বা যারা আর কি অথরিটি বা আছে, তারা যদি এটা নিয়ে একটু বিশেষভাবে মানে চিন্তা ভাবনা করে কিভাবে, তাহলে মানুষ প্রাণী যা কিছু এবং গাছপালা যা কিছু হোক, মানে পরিবেশটা সুন্দর থাকে, সব মিলে সার্বিক পরিস্থিতি সুন্দর হয় এবং যারা অসুস্থ, যাদের কষ্ট হচ্ছে, তারা আর কি হচ্ছে যে মানে কিছুটা হলেও রিমুভ পাবে। বর্তমান সময়ে অবস্থা আরও খারাপ আর কি। 5 বছর ধরে দূষণের পরিমাণ বাড়ছে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন অপরিকল্পিত নগরায়ন, নির্মাণ কাজের ব্যবস্থাপনা বলে কিছু নেই, দূষণ রোধে কোনো তৎপরতাও চোখে পড়ছে না। সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে। আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা নকল করি, হ্যাঁ, আমরা ওইটাকে কপি পেস্ট করে আমাদের গাইডলাইন ভ্যালুগুলো বানাই। ফলে এইটা হচ্ছে একটা নেগেটিভ সিনারিও যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট বাংলাদেশে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে এখানে অনেকগুলো সমস্যা দেখা যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যান্য সমস্যার মধ্যে যেটি মানব স্বাস্থ্যের জন্য মহামারীর চেয়েও বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে সেটি হলো বায়ু দূষণ। পার্সন ওয়াইজ যেটা একটা মাস্ক পরতে পারি, একটা মাস্ক পরে করতে পারি, আর যদি মানে শিল্পায়নের ক্ষেত্রে কোনো নীতিমালা করে দেয়। বুধবার সকালে ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের মোট 126টি শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুধু সেচ মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুতের উৎপাদনে দরকার হয় 176 কোটি ঘনফুট গ্যাস, 1,54,950 টন ফার্নেস এবং 15,600 টন ডিজেল। আর বিশাল পরিমাণ এ ব্যয় সংকোচনে সৌরসেচের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে এআইইউবির সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিশ্বমানের অর্থায়নে প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সৌরসেচের প্রসারে একটি সমন্বিত গবেষণা প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ হয়েছে এশিয়ান ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার এবং ডারহাম ইউনিভার্সিটি। দেশের বাইরের খবর। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ার আল বাইদা, দামেস্ক, হোমস, তার্তুস এবং পালমিরা শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে সিরিয়ার 1.5 কোটির বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ আল বশির। মঙ্গলবার সিরিয়ার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। 2025 সালের 1 মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলেও জানান বশির। এর আগে বিদ্রোহী গোষ্ঠীর সালভেশন গভর্নমেন্টের প্রধানের পাশাপাশি উন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে অন্তর্বর্তী সরকারে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকা উচিত। তবে এইচটিএস যদি আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া নেতৃত্ব দখল করতে চায় তাহলে আমেরিকা এতে সমর্থন দেবে না। এদিকে গেল 48 ঘণ্টায় সিরিয়ার আলবাইদা, দামেস্ক, হোমস, তার্কুস এবং পালমিরা শহরে অস্ত্র উপাদান কারখানা, গোলাবারুদের গুদাম, নৌবাহিনী স্থাপনা, বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়েছে 15টি নৌযান।
ওদিকে জরুরি ভিত্তিতে সিরিয়ার 1.5 কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সাম্প্রতিক সংঘাতে দেশটির 8 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগেই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে আরও 70 লাখ মানুষ। এছাড়া 50 লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। ফলে দেশটিতে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে জানালেন ক্যাটম্যান। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সহ 9 জনকে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রভাব পড়ছে বাজারে, দাবি অর্থ উপদেষ্টার। জানুয়ারিতে সম্ভব নয় সব শ্রেণীর বই বিতরণ। এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ষড়যন্ত্র মানবে না বাংলাদেশ। সর্বশক্তি দিয়ে রক্ষা করবে তরুণ সমাজ, বললেন বিএনপি নেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।